হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করব তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক। তো রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা বুঝি যা রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এক কথায় আমরা এটাই বুঝি, রাষ্ট্রবিজ্ঞান যা রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। তো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনার বিষয় সেটা কি এবং সমাজবিদ্যার যে আলোচনার বিষয় সেটা কি। তো রাষ্ট্রবিজ্ঞান কি করে রাষ্ট্র ও রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় ও সমস্যা সম্পর্কে কিন্তু আলোচনা করে। এছাড়া আমরা দেখতে পাই রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকারের লক্ষ্য, সরকারের গঠন ও কার্যাবলী, রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক প্রভৃতি নিয়ে আলোচনা করে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা বিষয় সেটা রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রকে নিয়েই, রাষ্ট্রের সাথে যুক্ত যে বিষয়গুলো তাকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। অন্যদিকে আমরা সমাজবিদ্যার যে আলোচ্য বিষয় দেখি, সেখানে দেখি যে মানুষ ও তার সামাজিক সম্পর্ককে কেন্দ্র করে যে গড়ে ওঠা যে বিজ্ঞান সেটি হচ্ছে সমাজবিদ্যা তথা সমাজবিজ্ঞান। তো সমাজ জীবনে মানুষের কার্যকলাপ, পারস্পরিক সম্পর্ক প্রভৃতি নিয়ে আলোচনা করে সমাজবিদ্যা। সুতরাং আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় এবং সমাজবিদ্যার যে আলোচনার বিষয় এর মধ্যে কিন্তু যে অনেকটাই ডিফারেন্স আমরা বুঝতে পারছি। অর্থাৎ সমাজবিদ্যা সমাজের সামাজিক যে সম্পর্ক, মানুষের সমস্ত যে সমাজের মধ্যে ঘটে চলা যে বিভিন্ন ধরনের সম্পর্ক তাকে নিয়ে কিন্তু সমাজবিদ্যা আলোচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের সাথে যুক্ত রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত যে বিষয় তা নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে উভয়ের যে আলোচনা ক্ষেত্রটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্কের আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে যতদিন পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক ছিল ততদিন পর্যন্ত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার যে সম্পর্ক ততটা ঘনিষ্ঠ ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আধুনিক কালের যে রাষ্ট্রবিজ্ঞানীরা তারা তাদের যে আলোচনা ও বিশ্লেষণ তারা কিন্তু সামাজিক পটভূমিতে করে থাকেন। তার ফলে স্বাভাবিকভাবেই যে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে গভীর সম্পর্ক আমরা দেখতে পাই। অর্থাৎ আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানীরা তারা কিন্তু সামাজিক পটভূমিতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করেন। স্বাভাবিকভাবেই আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আমরা দেখি যে উভয় শাস্ত্রই একে অপরের উপর কিন্তু নির্ভরশীল হয়ে রয়েছে। তো আমরা এখন দেখব যে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার উপর নির্ভরশীল, আবার সমাজবিদ্যা কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল, এই বিষয়গুলো দেখব এবং পরবর্তীতে আমরা পার্থক্যটাও দেখব। তাহলেই সমস্ত যে সম্পর্ক সেটা আলোচনা হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব যে সমাজবিদ্যার উপর রাষ্ট্রবিজ্ঞান কিভাবে নির্ভরশীল, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার উপর কিভাবে নির্ভর করে সেই বিষয়টা এখন আমরা দেখব। তো সমাজবিদ্যার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন উপাদান সংগ্রহ করে। রাষ্ট্রবিজ্ঞানের যে কেন্দ্রীয় যে আলোচনার বিষয় সেটা হলো রাষ্ট্র, আর এই রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের কর্তৃত্ব, সামাজিক বিধি ব্যবস্থা প্রভৃতি বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহের জন্য রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু সমাজবিদ্যার কাছ থেকে যে উপাদান সেটা সংগ্রহ করতে হয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তার যে কেন্দ্রীয় আলোচ্য বিষয় যে রাষ্ট্র এবং মানুষের যে রাজনৈতিক সম্পর্ক তা আলোচনা করতে গিয়ে কিন্তু সমাজবিদ্যার কাছ থেকে যথেষ্ট পরিমাণে উপাদান সংগ্রহ করে। সুতরাং এই দিক থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তো এই একটা দিক আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখি কি যে সমাজবিদ্যার সাহায্যেই
যে রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ইত্যাদি সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করা যায় এবং তার উপর ভিত্তি করেই কিন্তু যে রাষ্ট্রবিজ্ঞান তার আলোচনাটা করে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনাটাকে সম্পূর্ণ করার জন্য কিন্তু সমাজবিদ্যার যে সাহায্য সেটা বা সমাজবিদ্যা থেকে যে উপাদান রাষ্ট্রবিজ্ঞান গ্রহণ করে থাকে। এছাড়া আর কোন দিক আমরা দেখি যে কোনো দেশের যে রাজনৈতিক যে সমস্যার উদ্ভব ঘটে কিন্তু বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যা তা থেকে, অর্থাৎ যে বিভিন্ন দেশে পলিটিক্যালি যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তা কিন্তু যে বিভিন্ন ধরনের সমাজের মধ্যে যে সামাজিক সমস্যা তা থেকে। সুতরাং রাজনৈতিক সমস্যার জট খুলতে সমাজবিদ্যার সাহায্য অবশ্যই প্রয়োজন। তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান কীভাবে সমাজবিদ্যার থেকে যে উপাদান সেটা সংগ্রহ করে থাকে। এটা স্বাভাবিকভাবেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার থেকে যে সহযোগিতা সেটা নিয়ে থাকে। এছাড়া আমরা কি দেখি যে আধুনিক কালের যে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ মানুষের আচরণসমূহ বিশ্লেষণ করার ক্ষেত্রে সমাজবিদ্যা সাহায্য গ্রহণ করে থাকেন। মানুষের রাজনৈতিক আচরণ, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আলোচনা, সাম্প্রদায়িকতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে গেলে রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু সমাজবিজ্ঞানের উপর নির্ভর করতেই হয়। সুতরাং এই দিকটাও আমরা বুঝতেই পারছি যে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ মানুষের যে আচরণের বিচার বিশ্লেষণ করেন তার করার জন্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে সমাজবিদ্যার থেকে যে সহযোগিতাটা সেটা গ্রহণ করতে হয়। সুতরাং এই বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা ডেভিড স্টোন, ট্যালকট পার্সন্স প্রমুখের নাম কিন্তু উল্লেখ করতে পারি, মর্টন, লাজওয়েল এদের নামও উল্লেখ করতে পারি। তো এইসব যে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তাদের মতে যে সামাজিক যে পরিবেশ তা দ্বারা রাজনৈতিক ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়, অর্থাৎ পরিবেশকে উপেক্ষা করে কিন্তু যে সামাজিক পরিবেশ সেটাকে উপেক্ষা করে কিন্তু পলিটিক্যাল যে সিস্টেম সেটা চলতে পারে না। সুতরাং ব্যাপক একটা প্রভাব যে রয়েছে সামাজিক পরিবেশ সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা ডেভিড স্টোন বা ট্যালকট পার্সন্স এই যে প্রমুখ যে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা কিন্তু বলেছেন। তাই আমরা দেখি যে রাষ্ট্রনীতিকে সমাজবিদ্যা থেকে কোনোভাবেই কিন্তু পৃথক করা যায় না। তো এটা এইভাবে আমরা দেখলাম যে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার ওপর নির্ভরশীল হয়ে রয়েছে। এখন আমরা দেখব যে সমাজবিদ্যা কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল, অর্থাৎ সমাজবিদ্যা কোন কোন দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো আমরা দেখি যে সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রীয় সংগঠন ও রাষ্ট্রীয় কার্যাবলী সম্পর্কিত জ্ঞান সংগ্রহ করে। আর রাষ্ট্র হলো সমাজে সবচেয়ে শক্তিশালী সংগঠন, কাজেই রাষ্ট্রকে বাদ দিয়ে সমাজবিদ্যার যে আলোচনা তা কখনোই সম্পূর্ণ হতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে কীভাবে সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, অর্থাৎ সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে, শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র সমাজের মধ্যে। তাই সমাজবিদ্যা যখন সমাজকে নিয়ে আলোচনা করে তখন রাষ্ট্রকে বাদ দিয়ে কোনোভাবেই কিন্তু তার আলোচনা সম্পূর্ণ হতে পারে না। সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সমাজবিদ্যা কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল, এই একটা দিক দেখলাম। এছাড়া বর্তমানে আমরা কি দেখি যে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করে যা মানুষের জীবন বা তার রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে। অপরদিকে সমাজবিদ্যা মানুষের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমস্ত দিকই তো সমাজবিদ্যার যে আলোচনা, মানুষের জীবনের সমস্ত দিকের আলোচনা কিন্তু সমাজবিদ্যায় করা হয়। সেই ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে বাদ দিয়ে সমাজবিদ্যা কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। এই বিষয়টা কিন্তু আমরা বুঝতেই পারছি যে কীভাবে যে সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞানের উপর কিন্তু যে নির্ভর বা সম্পূর্ণতা পেতে বিজ্ঞানের যে সহযোগিতা সেটা অবশ্যই প্রয়োজন রয়েছে সমাজবিদ্যার কাছে। এছাড়া আরও কি দেখি যে সমাজবিদ্যার আলোচনায় রাজনৈতিক যে সমস্যা সেগুলো গুরুত্ব পাচ্ছে, যে বিভিন্ন রকম যে পলিটিক্যাল যে প্রবলেম সেগুলো অবশ্যই গুরুত্ব পাচ্ছে সমাজবিদ্যার আলোচনা। অর্থাৎ সমাজবিদ্যা কাকে নিয়ে আলোচনা, সমাজকে নিয়ে আলোচনা করবে এবং সেখানটায় যে রাজনৈতিক যে সমস্যা এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। তো রাজনৈতিক দল,
রাজনৈতিক নেতৃত্ব, বিপ্লব, জনমত প্রভৃতি বিষয়ে আধুনিক সমাজতত্ত্বে কিন্তু প্রাধান্য পাচ্ছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কীভাবে সমাজবিদ্যা রাজনৈতিক যে রাষ্ট্রবিজ্ঞান তার উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বাদ দিয়ে কিন্তু সমাজবিদ্যা কোনোভাবেই চলতে পারবে না বা তার আলোচনা কিন্তু গুরুত্ব পাবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, পরস্পরের উপর কিন্তু নির্ভরশীল, পরস্পরের থেকে উপাদান সংগ্রহ করে থাকে। তো এখন এই গভীর সম্পর্ক থাকলেও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মধ্যে কিছু কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সেগুলো আমি একটু বলছি, যে সমাজবিদ্যার সাথে যে রাষ্ট্রবিজ্ঞানের যে পার্থক্যগুলো সেগুলো তুলে ধরছি। তো সমাজবিদ্যার যে পরিধি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অপেক্ষা অনেক ব্যাপক, কারণ সমাজবিদ্যা মানুষের সামাজিক সম্পর্কের যাবতীয় দিক নিয়ে আলোচনা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কী করে, শুধুমাত্র মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। সুতরাং আমরা এটা বুঝতেই পারছি যে আগের আলোচনা থেকেও আমরা দেখেছি যে কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটা রাষ্ট্রকেন্দ্রিক বা রাজনৈতিক জীবনকে নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিদ্যা সেই ক্ষেত্রে তার পরিধি হয়তো সমস্ত কিছু নিয়েই সমাজবিদ্যাকে আলোচনা করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে আলোচনা ক্ষেত্রের যে পরিধি সেটা রাষ্ট্রবিজ্ঞানের তুলনায় সমাজবিদ্যার যে পরিধি এটা অনেক বেশি ব্যাপক। এই একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আর কি দেখি, যে সমাজবিদ্যা সমাজের সংগঠিত ও অসংগঠিত উভয় রূপকেই তুলে ধরার চেষ্টা করে। অর্থাৎ যে সমাজবিদ্যা সমাজে যেগুলো গঠিত হয়েছে সেগুলো বা গঠিত হয়নি, হবে, সেই ধরনের সমস্ত বিষয়কেই কিন্তু এখানটায় তুলে ধরা হয়। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান কী করে, শুধুমাত্র সমাজের সংগঠিত যে জীবন বা রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনের সাথে যে যুক্ত যে বিষয় সংগঠন তাদেরকে নিয়েই শুধু আলোচনা করে। সুতরাং সমাজবিদ্যা কী করে, সংগঠিত এবং অসংগঠিত উভয় দিকেরই যে রূপ তা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র সংগঠিত জীবন বা রাষ্ট্রীয় জীবনকে নিয়েই এখানটায় আলোচনা করা হয়। এই একটা দিক থেকে আমরা পার্থক্য দেখছি। এছাড়া আর কি পার্থক্য দেখি আমরা, যে রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক জীব হিসেবে দেখে, অপরদিকে সমাজবিদ্যা মানুষকে সামাজিক জীব হিসেবে দেখে। এটা একটা স্বাভাবিক সাধারণ পার্থক্য আমরা বুঝতেই পারছি, যে রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক জীব হিসেবে দেখে নিয়ে তার আলোচনা করে, অপরদিকে সমাজবিদ্যা মানুষকে সামাজিক জীব হিসেবে পরিচয় দেখে এবং তার আলোচনা করে। এছাড়া আর একটা যেটা পার্থক্য দেখতে পাই আমরা, যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কি করা হয়, যে সমাজের কেবল সচেতন যে দিক তারই স্থান পায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায়, কিন্তু সমাজবিদ্যার আলোচনায় কিন্তু সমাজের সচেতন অচেতন উভয় দিকেরই কিন্তু যে আলোচনা তা স্থান পায়। সুতরাং এটাও আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা শুধুমাত্র সচেতন যে দিক সে তার আলোচনা করা হয়, কিন্তু সমাজে যে আলোচনা, সমাজবিদ্যার যে আলোচনা, আমরা তো জানি যে সমস্ত দিকের আলোচনা করা হয়, তাই এখানে সচেতন এবং অবচেতন সমগ্র দিকেরই কিন্তু এখানটায় আলোচনা করা হয়। সুতরাং এই পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্থক্য, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যার মধ্যে অনেক ক্ষেত্রেই পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং তা সত্ত্বেও কিন্তু উভয়ের মধ্যে আবার যে গভীর সম্পর্ক রয়েছে সেটাও আমরা দেখেছি। অর্থাৎ একে কীভাবে অপরের উপর নির্ভরশীল হয়ে আছে, একে অপরের দ্বারা সহযোগিতা নিয়ে থাকে। তাই আমরা দেখি যে বর্তমানে যে রাষ্ট্রীয় সমাজতত্ত্ব নামে কিন্তু নতুন শাস্ত্রেরও একটি উদ্ভব হয়েছে। তো যা আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যার মধ্যে কিন্তু একটা যোগসূত্র রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে।